প্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন পিন্টু সাহেব, সাম্প্রতিক আব্দুস সালাম পিন্টু অথবা আব্দুস সালাম সাহেব, যিনি বর্তমানে ঢাকার মেয়রের দায়িত্বে আছেন, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছেন, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর। এর আগে তিনি জাতীয় পার্টির বড় নেতা ছিলেন, বিএনপির বড় নেতা ছিলেন এবং বর্তমানে তিনি ঢাকার মেয়রের দায়িত্ব পেয়েছেন। অর্থাৎ আগামীতে নির্বাচন হলে তিনি মেয়র হিসেবে নির্বাচন করবেন, সেটাই কিন্তু ইঙ্গিত আমরা বুঝলাম। এতে কোনো সমস্যা নেই, বিজ্ঞ মানুষ, দলের দীর্ঘদিনের লোক, পলিটিক্যালি রাজনৈতিক দল যাকে মনে করে যোগ্য তাকে দিবেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু তিনি যে কথাটি বললেন যে বেতন দেওয়ার মতো টাকাও নাকি বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন, বড় শহর, রাজধানী শহর ঢাকার কোষাগারে নেই, অর্থাৎ বেতন দিতে পারবেন সেই অবস্থাও নেই। এই যে ঢাকা সিটি কর্পোরেশনকে দেউলিয়া করে গেল, এর আগের যিনি অ্যাডমিনিস্ট্রেটর তিনি যেটা বলছেন যে 1450 কোটি টাকা তারা 14,050 কোটি টাকা তারা রেখে গিয়েছেন। আর নাসিরুদ্দিন সাহেব বললেন, আব্দুস সালাম সাহেব বললেন যে মাত্র 25 কোটি টাকা রেখে গেছেন। তা এখন এই যে পার্থক্যটা কেন, টাকা আসলে কোথায় গেল, এটা একটু খতিয়ে দেখা দরকার। এখন সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে, বাংলাদেশকে শাসন করবে একটি রাজনৈতিক দল, একটি রাজনৈতিক শক্তি। শুধু বাংলাদেশকে নয়, পৃথিবীর সমস্ত দেশে সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, স্বৈরতন্ত্র, আপনি যেই তন্ত্রই বলেন, সমস্ত তন্ত্রের মূল কথাই হলো তারা একটা রাজনৈতিক দলের আবরণে কিন্তু রাষ্ট্র পরিচালনা করে। এর কারণটা হচ্ছে, রাষ্ট্র হচ্ছে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। এই পলিটিক্যাল অর্গানাইজেশনে যদি কোনো রাজনীতিবিদ না থাকে, রাজনীতিবিদের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সেটা ফাংশনিং করতে পারে না, কোথাও করেনি। যেমন মনে করেন, মসজিদের যিনি ইমাম হবেন, ওয়াজ করবেন, তার অবশ্যই ইসলামিক জ্ঞান থাকতে হবে। অর্থাৎ তিনি যে লাইন থেকেই আসেন, তিনি মসজিদ হলে প্রথমত মুসলিম হতে হবে, দ্বিতীয়ত তিনি ইসলামিক জ্ঞান সম্পন্ন হতে হবে। তাহলেই তিনি কিন্তু নামাজ পড়াতে পারবেন, ওয়াজ করতে পারবেন, ইসলামিক ওয়াজ। তা না হলে তার কথা কেউ শুনবে না। একজন ভিন্ন ধর্মী মানুষ ইসলাম সম্পর্কে বয়ান দিবে আর মানুষ চোখের জল পেলে সেটাকে মেনে নিবে, সেটা ভাবা যায় না। তো ঠিক তেমনি পৃথিবীর যে কোনো দেশ লং রানে শাসন করবে রাজনীতিবিদেরা। রাজনীতিবিদদের দোষ থাকবে, রাজনীতিবিদদের গুণ থাকবে, রাজনীতিবিদ আসবে, রাজনীতিবিদ যাবে, কিন্তু রাষ্ট্র তার জায়গায় থাকবে। এটাকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। কিন্তু গেলবারে কি হলো, যে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলেন, তিনি মনে করলেন যে তিনি দেশের মালিক হয়ে গেছেন। সকালে এবং বিকেলে রাজনীতির সাথে সম্পর্ক নেই, কাছাকাছিও নেই, সেই রকম লোক দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করলেন। তারা দেশটাকে লুটে পুটে খেয়ে, এই যে মনে করেন আমেরিকার থেকে মোসা আলী রিয়াজকে নিয়ে এসছে, এই মোসা আলী রিয়াজকে এনে সংবিধান সংশোধন এবং সংবিধান সংস্কার বা নতুন সংবিধান প্রণয়ন অথবা এবং গণভোট নামে যেই তামাশাটা বাঙালি জাতি দেখল গত 15-16 মাস জুড়ে, এখন দেখা যাচ্ছে সেটা স্ক্র্যাপ। অর্থাৎ সেটার কোনো ভ্যালু আইনত নেই, জনগণের কাছে নেই, এবং হিস্ট্রিক্যালিও এটার কোনো ভ্যালু কখনো থাকবে না। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে কোর্টে এটা চ্যালেঞ্জ হয়েছে। কোর্টে যখন কোনো বিষয় চ্যালেঞ্জ হয়, কোর্ট প্রাইমারিলি দুইটা জিনিস দেখে। প্রথমত দেখে যে প্রসিডিউরালি এটা রাইট আছে কিনা, অর্থাৎ একটা সাংবিধানিক ইস্যু এখানে জড়িত আছে কিনা। যদি সেটা থাকে তাহলে তারা প্রথমত এই রিটটি গ্রহণ করে। গ্রহণ করার পরে তারা প্রাইমারিলি প্রাইমা ফেসি আছে কিনা সেটা দেখে। সেটা দেখার পরে যদি মনে হয় যে প্রাইমা ফেসি কোনো কেস এখানে নাই, তখন সামারিলি এটাকে রিজেক্ট করে দেয়। আর যদি দেখে যে না, এটাতে প্রাইমা ফেসি বিষয় আছে, কনস্টিটিউশনের লঙ্ঘন হওয়ার বিষয় এখানে আসলেই আছে, তখন তারা গভর্নমেন্টের বরাবরে, গভর্নমেন্টের এগেনস্টে রুল জারি করে, অর্থাৎ কারণ দর্শাও, শো কজ, এবং গভর্নমেন্টকে একটা সময় দেওয়া হয়। এই সময়ের ভিতরে গভর্নমেন্ট যদি সন্তোষজনক কোনো জবাব না দিতে পারে, সেই ক্ষেত্রে
ওই রিটের আলোকে যেই জিনিসটাকে অবৈধ বা বাতিল বা নাল অ্যান্ড ভয়েড অথবা আলটা ভাইরাস কর্তৃত্ব বহির্ভূত হিসেবে ঘোষণা করার দরকার, হাইকোর্ট সেটা করে। সেটার বিরুদ্ধে যারা ক্রুদ্ধ সংক্রুদ্ধ তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। এখন বর্তমানে আমরা দেখেছেন যে সবাই বলেছে যে গণভোট করে এবং সংবিধান সংশোধনের শপথ নেওয়ার জন্য আদেশ দিয়ে প্রেসিডেন্ট যে বিধিটি জারি করেছেন সেটি নাল অ্যান্ড ভয়েডের জন্য সুপ্রিম কোর্টে একদল লয়ার গিয়েছেন এবং সুপ্রিম কোর্ট সরকারের বিরুদ্ধে অলরেডি শোকজ দিয়েছে। আলটিমেটলি যারা সাধারণত অল্প বোঝে তারাও জানে যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এখন কেউ কেউ বলছে জুলাই আন্দোলন যেহেতু একটা বিশেষ আন্দোলন, সেই আন্দোলনের স্পিরিট হিসেবে এটা থাকা দরকার। কিন্তু ভাই, আন্দোলনের স্পিরিটের শপথ তো আপনারা নেননি। আপনি ডক্টর ইউনূসের শপথটি দেখেন, উনি সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েছিলেন এবং সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়ে ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল গংরা সংবিধানকে বুলন্টিত করেছে এবং এই সংবিধানকেই রেপ করেছে। এখন এর জন্য এদের বিচার এই জমিনে হতে হবে, টুডে অর টুমরো। দ্বিতীয় কথাটি হলো, আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতিকে যেখানে মনে করেন যে সরকার যারা চালাবেন লং টার্ম, তারা নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নিয়ে কার কাছ থেকে বিমান কিনবেন, কার কাছ থেকে সেতু তৈরি করার জন্য জিনিসপত্র কিনবেন, কার কাছ থেকে লোন নেবেন, বাংলাদেশের কাকে কি দিবেন না দিবেন সেটা তারা নির্ধারণ করবে। কিন্তু যারা উড়ে এসে জুড়ে বসেছে, যারা নিজেকে জীবনে একবার ওই ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য বসেছে, তারা যখন বিমান কেনার জন্য, বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করার জন্য, বন্দর দিয়ে দেওয়ার জন্য, করিডোর দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, তখন বুঝতে হবে তাদের ভেতরে, তাদের মাথায় আসলে সত্যিকার অর্থে কোনো বুথ চেপেছে। সেই বুথ এখন বাংলাদেশের অর্থনীতিকে শূন্য করে দিয়েছে। ডক্টর ইউনূসের 17 মাস সময়ে পৃথিবীর কোনো দেশটি থেকে একটি পয়সাও বিনিয়োগ আসেনি। লক্ষ লক্ষ ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, অসংখ্য লক্ষ লক্ষ ফ্যাক্টরির শ্রমিকের কাজ চলে গিয়েছে। লক্ষ লক্ষ ফ্যাক্টরি বন্ধ হয়নি, আসলে আমাদের লক্ষ লক্ষ ফ্যাক্টরি নাইও। হাজার হাজার শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক ফ্যাক্টরিতে কাজ করে, তাদের অসংখ্য মানুষের চাকরি চলে গেছে। প্রাইভেট উদ্যোগে অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে অথবা নতুন করে কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়, এই 17 মাসে সেটিও হওয়ার সুযোগ হয়নি। উপরন্ত বাংলাদেশের যে রুল অফ ল অর্থাৎ আইনের শাসন 53 বছরের যেটুক তৈরি হয়েছিল, সেটুককেও তারা মব নামের তাদের কথিত এই পেশার গ্রুপ দিয়ে ধ্বংস করে দিয়েছে। সুপ্রিম কোর্টের জাস্টিসরা বলতে শুনেছি, পত্রিকায় এসছে যে আমরা ভয় পাচ্ছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা বলছেন আমরা ভয় পাচ্ছি, যার জন্য আমরা কোনো রোল দিতে পারছি না। লক্ষ লক্ষ মানুষের নামে গায়েবী মামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলকভাবে ঘুষ আদায় করা হচ্ছিল। তো এইরকম অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসছেন। তো ক্ষমতা আসার পরে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে আশা, সেটা পূরণ এখন তিনি করতে চাইবেন। কিন্তু কি দিয়ে পূরণ করবেন? আমাদের যে বিদেশে যে আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং যায়, আমেরিকার সাথে নানান ঝামেলায় আমাদের যে গার্মেন্টস থেকে যে প্রোডাকশন আসবে সেটাও খুব খারাপ অবস্থায় আছে। তুলা নিয়ে সমস্যা, ভারতের সাথে সমস্যা, যার কারণে 15 থেকে 20% এখানে আমাদের গার্মেন্টস ব্যবসা অলরেডি কমে গেছে এবং বৈষয়িক এই অবস্থা এটা আরও কমের দিকে যাবে। এক, দ্বিতীয়ত আপনি যদি দেখেন যে মধ্যপ্রাচ্য থেকে আমাদের যে 70 লাখ শ্রমিক যে টাকা পাঠায়, এই 70 লাখ শ্রমিকের সাথে আমাদের প্রায় 3.5 কোটি মানুষ জড়িত। 70 লাখ বলতে মানে 7 মিলিয়ন, প্রত্যেক জনের সাথে 5 জন করে ফ্যামিলি মেম্বার থাকলে 5 7 35, 350, তার মানে 350 লাখ মানে হচ্ছে 3,50,00,000। এই 3,50,00,000 মানুষের জীবন জীবিকা হুমকির সম্মুখীন হচ্ছে। গালফ ওয়ারে যদি আরও কন্টিনিউ হয়, সেটার যে কি বুমেরাং হবে, কি বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সারা বিশ্বের জন্য, ইভেন আমেরিকার জন্য, সেটা কল্পনাও করা যায় না। তাই এমত অবস্থায় যে আগামী দিনগুলোতে শুধু ঢাকা শহর নয়, ঢাকা সিটি কর্পোরেশন নয়, চিটাগং সিটি কর্পোরেশন, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, যেই সব সিটি কর্পোরেশনে রয়েছে সবার অবস্থাই কিন্তু খারাপ।
এর ফলে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেটা সত্যিকার অর্থেই একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবং এই ডক্টর ইউনূসের সরকার, যিনি বলছিলেন যে সারা পৃথিবীতে আমরা যাব না, পৃথিবীর মানুষ আমাদের কাছে আসবে। এখন পৃথিবীর মানুষ আমাদের কাছে আসা তো দূরের কথা, পৃথিবীর মানুষ এখন আমাদেরকে আর রাষ্ট্র হিসেবেই কনসিডার করছে না। কেউ আমাদের এখানে ইনভেস্ট করছে না, কেউ আমাদেরকে লোন দিচ্ছে না, কেউ আমাদের এখানে কোনো প্রজেক্টকে অ্যাপ্রুভ করছে না, আমাদের থেকে কিনছে না, বিক্রিও করছে না। এমতো অবস্থায় তিনি একে একে অনেকগুলো চুক্তি করে গেলেন আমেরিকার সাথে, যে তুলা কিনতে হবে শুধু আমেরিকা থেকে। এখন আপনি বোঝেন, আমেরিকার দামে তুলা যদি কিনে যদি আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংকে ব্যবহার করতে হয়, তাহলে বাংলাদেশের গার্মেন্টসের যে পোশাক, সেটার দাম 20 ভাগ বেড়ে যাবে। এবং আরও কিছু বিষয় আছে যে আপনি এই আমেরিকা যাদেরকে চায় না, তাদের কাছ থেকে কোনো কিছু কিনতে পারবেন না, তাদের সাথে চুক্তি করতে পারবেন না। সেই ক্ষেত্রে চায়না হচ্ছে আমেরিকার ডাইরেক্ট শত্রু। এখন চায়নার সাথে যদি আমরা কর্মকাণ্ড না করতে পারি, ব্যবসা বাণিজ্য না করতে পারি, তাহলে আলটিমেটলি বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? অর্থাৎ আপনি বাধ্য হয়ে চায়নার বিকল্প জায়গা খুঁজবেন। চায়নার বিকল্প কোথায়? ভারত। তো ভারতের সাথে তো বাংলাদেশের সম্পর্ক ভালো না, তাহলে কোথায়? ভিয়েতনাম। ভিয়েতনামও তো উন্নয়নশীল দেশ। সেই ক্ষেত্রে আপনি কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরকম কোনো দেশ যদি খুঁজতে যান, যেখানেই যাবেন তাদের জীবনের মান উন্নত এবং শ্রমিকের মজুরি বেশি, যার জন্য ওদের প্রোডাক্টের দামও বেশি। তাহলে আমরা সত্যিকার অর্থেই কিন্তু একটা বিপদের মধ্যে আছি। তারপরে দেখেন যে আমাদের আমেরিকা থেকে মানে 14টি বোয়িং নাকি কি কেনার জন্য, বিমান কেনার জন্য চুক্তি করে বসে আছেন। এই যে 14টি বিমান কেনার মতো অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের এই মুহূর্তে আছে কিনা? যদি না থাকে, সেই টাকা কে দিবে? সেই টাকার সুদ কারা দিবে? এবং সেই টাকা এই চুক্তি করার জন্য কত টাকা ঘুষ লেনদেন হয়েছে, সেটাও একটু ভেবে দেখা দরকার। ঢাকা সিটি কর্পোরেশনে একদিকে টাকা নেই, আরেকদিকে 14,000 কোটি টাকার কাজের অর্ডার দিয়ে বসে আছেন, কার্য আদেশ দিয়ে বসে আছেন। এই টাকা কোত্থেকে আসবে? এই কার্য আদেশ দেওয়ার পিছনে, এক একটা কার্য আদেশের পিছনে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়েছে। এখন এই অবস্থায় দেশ, সমাজ, রাষ্ট্র কোথায় যাবে? এবং এই সমাজকে, এই রাষ্ট্রকে আমরা কিভাবে রক্ষা করব, সেটা একটা বড় প্রশ্ন। বিএনপি সরকার দীর্ঘ 17 বছর পর বিএনপি ক্ষমতায় এসছে, একটা রাজনৈতিক দলের সরকার। এখন সমস্ত বোঝা গিয়ে তাদের উপরে পড়েছে। কারণ বাংলাদেশ শেখ হাসিনা যখন ছিল, উন্নয়নের গতিতে ছিল, এবং বাংলাদেশ উন্নয়নশীল শুধু নয়, এটা মধ্য আয়ের দেশে পরিণত হয়েছিল। এখন আমাদেরকে আবার ওই নিম্ন আয়ের দেশে রূপান্তর হতে হবে। এই অবস্থায় আমরা সত্যিকারে দেখতে হবে যে ভবিষ্যতে এই রকম কোনো জঙ্গি সরকার, এই রকমের কোনো অনির্বাচিত সরকার যেন আমাদের দেশে আর না আসতে পারে। আপনারা দেখেন, শেখ হাসিনা যে কথা বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নামে এই রকম মঈনুদ্দিন, ফখরুদ্দিনেরা যেভাবে 2 বছরের জন্য ঢুকে গিয়েছিল, ভবিষ্যতে আরও কেউ 2-4 বছরের জন্য ঢুকে যেতে পারে। তার কথাটা দার্শনিক দিক থেকে যদি চিন্তা করে দেখেন, তাহলে আপনারা বুঝবেন যে সত্যিকার অর্থেই বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি ভেবেছিলেন, সেটাই কিন্তু ঘটেছে। যদি আমরা সবাই, রাজনৈতিক দলসমূহ যদি একভাবে যদি এই বিষয়টাকে গ্রহণ করতাম, তাহলে 14 সালের নির্বাচন বিএনপি বর্জন করতো না। বিএনপি বর্জন না করলে 14 সালে ক্ষমতায় না যেতে পারলেও 18 সালে ক্ষমতায় যাওয়া সম্ভব ছিল। 18 সালে ক্ষমতায় গেলে এবং পট পরিবর্তন হলে বাংলাদেশের রাজনৈতিক আকাশে যে দুরবস্থা, সেটা কখনো তৈরি হতো না। এই জিনিসগুলোকে আমরা আসলে বৈজ্ঞানিক ইস্যু নয়, এটা হচ্ছে দার্শনিক তথ্য, এটা হচ্ছে রাজনৈতিক তথ্য, বাস্তব তথ্য। এই তথ্যগুলোকে আমরা গ্রহণ না করে ইগো ধরে বসে থেকে রাজনীতিকেই শুধু ধ্বংস করিনি, দেশকেও আস্তে আস্তে ধ্বংসের কাছাকাছি নিয়ে গেছি। ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুলদের মতো বাটপাররা এসে দেশের ক্ষমতা গ্রহণ করে দেশের 12টা বাজিয়েছে। দেশকে 7 তালা করার পরিবর্তে নিচতলায় ঢুকিয়ে দিয়েছে। আসুন, এই জানোয়ারদের, এই রাষ্ট্রবিরোধীদের, এই দুর্নীতিবাজদের, এই সাংবিধানিক ব্যক্তিদের বিচার যেন বাংলাদেশের সুপ্রিম কোর্টে, বাংলাদেশের কনস্টিটিউশনের ভিত্তিতে হয়, সেই জন্য আমরা সোচ্চার হই। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।